আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যশোর বোর্ড 2023 সালে অংশীদারি কারবার সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, এই অঙ্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে চলতি হিসাবের উদ্বৃত্ত। এখানে মূলধন হিসাবের উদ্বৃত্ত আছে বা চলতি হিসাবের উদ্বৃত্ত আছে। আবার ক নম্বরে বলেছে মূলধন হিসাব প্রস্তুত করতে, গ নম্বরে বলেছে চলতি হিসাব প্রস্তুত করতে। তাই না? এক্সেপশনাল একটি অঙ্ক। তো আমি অঙ্কটা পড়ছি, লক্ষ্য করি প্রথমে মূলধন দেওয়া আছে তাদের 2,00,000, 1,50,000, 1 লাখ মূলধন দেওয়া আছে। আবার ওই তারিখের মানে কি, ওই জানুয়ারি 1 তারিখে চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে মিনা ক্রেডিট উদ্বৃত্ত, মিনার চলতি হিসাবের উদ্বৃত্ত ক্রেডিট। মিনা, রুনা এবং কণা তিনজন অংশীদার। রুনার দেওয়া আছে 15,000 টাকা ডেবিট, কণার দেওয়া আছে 10,000 টাকা ক্রেডিট। এটা হচ্ছে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত। আবার অতিরিক্ত মূলধন নিয়ে এসছে। আবার এখানে আবার মূলধন উত্তোলনের উপর সুদ ধরতে হবে, রুনা মাসিক বেতন পাবে, তাই না? আবার এখানে উত্তোলনের পরিমাণ দেয়া আছে, এই তথ্য দেয়া আছে। তথ্যের আলোকে ক নম্বরে বলেছি স্থিতিশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। স্থিতিশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব যদি প্রস্তুত করতে চাই, তো এইভাবে ছক অঙ্কন করবো। এই যে তিনজনের নাম লিখলাম, মিনা, রুনা, কণা। ছক তো আমরা অঙ্কন করতে পারি। এবং স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব বলতে বোঝায় মূলধন স্থির থাকবে, কোনো পরিবর্তন হবে না। মানে মূলধন যা নিয়ে আসবো তাই থাকবে। তার মানে কি, মূলধন হিসাবে শুধুমাত্র মূলধন ছাড়া আর কিচ্ছু করবে না। মূলধন বলতে এখানে ওই যে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। এই যে আমি হলুদ কালার করে রেখেছি, উদ্দীপকের অংশ উপরে কিছু নিয়ে এসে রেখেছি বোঝানোর জন্য। প্রথমে আমরা এখানে লিখবো এই ব্যালেন্স বিডি। মূলধন কত ছিল? 20,000, 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ। একটু ছোট ছোট করে লিখলাম। আর কি বলবে? আর অতিরিক্ত মূলধন বলবে। এপ্রিল মাসে নিয়ে এসেছে অতিরিক্ত মূলধন। এপ্রিল মাসে অতিরিক্ত মূলধন কত টাকা নিয়ে এসছে? 1 লাখ। কে নিয়ে এসছে? রুনা। তাহলে এই রুনার মাঝখানে রুনার ঘরে বসবে, নগদান হিসাব বলে। কেন নগদান হিসাব বসবে? অতিরিক্ত মূলধনের যাবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো মূলধন হিসাবে ক্রেডিটে বসবে, নাম লিখতে হবে নগদান। এই যে মূলধন লিখলাম আর অতিরিক্ত মূলধন লিখলাম, তার মানে কি প্রারম্ভিক মূলধন লিখলাম আর অতিরিক্ত মূলধন লিখলাম। এখন যেহেতু মূলধন হিসাবে স্থিতিশীল রাখতে বলেছে, মূলধন হিসাবে স্থির থাকবে। বছরের প্রথমে যে মূলধন আছে বছরের শেষে সেই মূলধনই থাকবে, তাকে বলে স্থিতিশীল পদ্ধতি। সেজন্য মূলধন হিসাবে আমরা আর কিছু লিখবো না। আর যদি বলতো পরিবর্তনশীল পদ্ধতি, তার মানে মূলধন পরিবর্তন হবে। সেক্ষেত্রে এই মূলধনের সাথে বেতন যোগ করতাম, মূলধনের সুদ যোগ করতাম, মুনাফার অংশ যোগ করতাম, আরো কিছু যোগ করা থাকলে যোগ করতাম, উত্তোলন বিয়োগ করতাম, যোগ বিয়োগ করে যেটা পাইতাম সেটা হচ্ছে এই পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন। তার মানে মূলধন পরিবর্তন হবে। বাট এখানে যেহেতু স্থিতিশীল বলেছে, তাই প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন ছাড়া আর কিছু আসবে না। এবার আমরা যোগ করব। যোগ করব বলতে কি, এগুলো যোগ করে এখানে লিখবো। এটা লিখবো এখানে, এই যে মাঝখানে এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো। আবার এই যোগফলগুলো এখানে নিয়ে আসবো, এটা এখানে নিব, এই মাঝেরটা মাঝে নিব, এটা এখানে নিব। অর্থাৎ এগুলো আবার এখানে নিয়ে আসলাম, যে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব, দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। এবার এখানে আমরা লিখবো এই টাকাটা উপরে লিখে, এটা উপরে লিখে, এটা উপরে গ্যাপ পূরণ করে এখানে লিখবো ব্যালেন্স থেকে। ভালো করে লক্ষ্য করি, এই টাকাগুলি গ্যাপটা পূরণ করে দিয়ে এখানে লিখবো ব্যালেন্স থেকে, যেহেতু দুই দিক সমান হবে। এবং এই ব্যালেন্স থ্রিটা ওইদিকে চলে যাবে ব্যালেন্স বিডি বলে। এই টাকাটা প্রথমটা প্রথম করে লিখবো, মাঝেরটা মাঝের করে লিখবো, শেষেরটা শেষের করে লিখবো, এখানে লিখবো ব্যালেন্স সি। পরের মাসের 1 তারিখ, পরের বছরের 1 তারিখ, মানে এই দিনের পরের দিন, ডিসেম্বর 31-এর পরের দিন হচ্ছে পরের বছরের জানুয়ারি 1। এইভাবে আমরা অংশীদারদের স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো। উদ্দীপকের খ নম্বরে মনে লাভ লোকসান আবন্টন হিসাব করতে বলেছিল। খ নম্বরে বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব। তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুতির জন্য ছক অঙ্কন করবে এইভাবে। এই যে তিনজনের লাভ লোকসান আবন্টন হিসাবে ছক এইভাবে অঙ্কন করব, ডেবিট ক্রেডিট লিখবো। ছক তো আমরা পারি, তাই না? লাভ লোকসানের আবন্টন হিসাবে ছকের কলাম, আমি টাকার কলাম 2টা করে অঙ্কন করেছি, দুই দিকে একটা করে অঙ্কন করলে হবে। আমি 2টা অঙ্কন করেছি, একটা আমরা এই এনার কলাম নির্ণয় করবো, সেই জন্য যোগ বিয়োগটা এর মধ্যে করবো, তাই 2টা করে অঙ্কন করেছি। তোমরা একটা করে যদি করো তাও হবে, সমস্যা নেই। কোনো কোনো বইতে দেখবে একটা টাকার ঘর, কোনো কোনো বইতে 2টা টাকার ঘর, ভিন্ন ভিন্ন আছে, যাই হোক সমস্যা নেই। এখন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য আমাদের তো প্রশ্ন দেখা লাগবে। কি করি? আচ্ছা, একটা কাজ করি, উপরের অংশে প্রশ্নটা লিখে রাখলাম, নিয়ে আসলাম। প্রশ্নটা লেখার কারণে এই হেডিং গুলো ঢেকে গেছে, সমস্যা নেই, যাক, কারণ যেগুলো লিখবো সেগুলি ফাটা আছে, তাই না? তোমরা তো বুঝতে পেরেছ। এখন প্রথমেই লিখবো, এই শেষেরটা প্রথমে লিখবো। এই যে এই মুনাফার অংশ ছিল 1,20,000, এটা ডান দিকে লিখবো,
বিশদ আয় বিবরণী নিট মুনাফা বলে 1,20,000 টাকা এইখানে লিখবো। এবার বাম দিকে লিখবো মূলধনের সুদ, বেতন, এগুলি বাম দিকে লিখবো। আর ডান দিকে লিখবো উত্তোলনের সুদ, উত্তোলন যদি থাকে। তো আমরা একটা একটা পড়ি। যে মূলধনের সুদ আছে, তো মূলধনের উত্তোলনের উপর সুদ আছে, তা মূলধনের সুদ এখানে আমরা লিখবো অংশীদারদের চলতি হিসাব। কেন চলতি হিসাব লিখবো? চলতি হিসাব যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে এখানে আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখবো না, চলতি হিসাব লিখবো। চলতি হিসাব লিখে এখানে তিনজনের নাম লিখবো। মিনা, মূলধনের সুদ বলে মিনা, রুনা, কণা। তারপর টাকা লিখবো। কিভাবে টাকা লিখবো? মিনার 2 লাখ টাকার উপরে 10% 20,000 টাকা। আর এই প্রথম ঘরে লিখবো, যেহেতু দুইটা কলম অঙ্কন করেছি। রুনার ঝামেলা আছে। কি ঝামেলা আছে? রুনার 2 বার মূলধনের সুদ ধরতে হবে। রুনার প্রারম্ভিক মূলধন ছিল 1,50,000 টাকার উপর 10% সুদ ধরলে হয় 15,000 টাকা। আবার 1 লক্ষ টাকা নিয়ে এসেছে 1 এপ্রিল তারিখে। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে 9 মাস। 1 লক্ষ টাকা 10% 10,000, তাকে 9 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করলে সম্ভবত 7,500 হবে। 7,500 আর এই 15,000 মিলে 22,500 টাকা রুনার মূলধনের সুদ হবে। প্রারম্ভিক মূলধনের উপরে পূর্ণ বছরে অতিরিক্ত মূলধন 1 লক্ষ টাকার উপরে 9 মাসের সুদ 7,500, 7,500 আর ওই 15,000, মোট 22,500। এবার এই কণার কত টাকা হবে? কণার হবে 1 লক্ষ টাকার 10%, ঝামেলা নেই, 10,000 টাকা। এবার এই তিনটা যোগ করে এখানে লিখবো, 52,500 টাকা হলো। এটা হচ্ছে মূলধনের সুদ। এরপরে আমরা কি লিখবো? উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আমরা উত্তোলনের ঝামেলা নেই, সম্ভাব্য মুনাফার প্রত্যাশা উত্তোলন ছিল 10,000, 10,000, 9,000, 6,000। এখন উত্তোলনের উপরে হাফ বছরের সুদ হবে, কিছু না বললে। তিনজনের নাম আগে লিখি, মিনা, রুনা, কণা। তাহলে 10,000 টাকার উপরে 10% হিসেব করে 1,000, তার অর্ধেক 500। 9,000 টাকার উপরে 10% হিসেব করে 900, তার অর্ধেক 450। 6,000 টাকার উপরে 10% 600, তার অর্ধেক 300। এগুলো যোগ করে এখানে লিখবো। হাফ বছরের সুদ হবে, কিছু না বললে। যদি তারিখ দেওয়া না থাকে তাহলে হাফ বছরের সুদ হবে। ইতিপূর্বের অঙ্কে আমি দেখিয়েছিলাম প্রতি মাসের প্রথমে উত্তোলন, শেষে উত্তোলন, মাঝে উত্তোলন, এগুলো কিন্তু আলোচনা করেছিলাম। এই অঙ্কে আর কি আছে? এই যে মাসিক রুনা 3,000 টাকা বেতন পাবে, অর্ধেক তুলে নেয়। তাহলে এখানে লিখবো রুনার চলতি হিসাব বেতন। বেতন হবে কত টাকা? 3,000 গুণ 12, তা 36,000। 36,000-এর অর্ধেক আসলো, 36,000-এর অর্ধেক। এইবার আমরা কি করব? আর তেমন কিছু নাই এই অঙ্কে। এবার আমরা যোগ বিয়োগ করবো। এখানে দাগ দিলাম, এখানে দাগ দিলাম। ওই ডান সাইড বড়, ডান সাইড যোগ করে এখানে লিখবো। ওই যোগফলটা এখানে নিয়ে আসবো, দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। এবার এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখবো, এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখবো। এটা মুনাফার অংশ, সবাইকে মুনাফার অংশ বলে ভাগ করে দিব তিনজনের নাম লিখে। এখন মুনাফা বন্টনের অনুপাত কি দেয়া আছে? এই যে দেয়া আছে 5-3-2। 5-3-2, তিনটা যোগফল 10। 5 আর 3 8 আর 2 10, তিনটা যোগফল 10। এই টাকাটাকে এই যোগফল 10 দিয়ে ভাগ করে তাকে 5 দিয়ে গুণ করবো। আমি আবার বলছি, লক্ষ্য করি, এই টাকাটাকে যোগফল 10 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাকে 5 দিয়ে গুণ করে মিনার ঘরে লিখবো। আবার এই টাকাকে 10 দিয়ে ভাগ করে যা হবে তাকে 3 দিয়ে গুণ করে এখানে লিখবো। আবার এই টাকাটাকে 10 দিয়ে ভাগ করে যা হবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে লিখবো। অর্থাৎ এইটাকে এই তিনটা যোগফল 10 দিয়ে ভাগ হবে, আর যার পাশে যা লেখা আছে সেটা দিয়ে গুণ হবে, ভাগ করে যেটা হয় সেটাকে। এবার এগুলো যোগ করে আবার এটা মিলে যাবে, এটা যোগ করে এটা অটোমেটিক মিলে যাবে। এটা হচ্ছে আমাদের এই লাভ লোকসান আবন্টন হিসাব। আর গ নাম্বারে বলেছিল চলতি হিসাব প্রস্তুত করতে। আচ্ছা, উদ্দীপকটা আবার দেখি। এই যে উদ্দীপকে আসলাম আবার ফিরে। মিনা ও কণার চলতি হিসাব প্রস্তুত করো। মুনাফার অংশ দেয়া আছে 16, মিনার দেয়া আছে 16,375, কণার দেয়া আছে 6,550। এই দুটো ধরে আমাদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে। এখানে যে মিনা আর কণা মানে প্রথমটা শেষেরটা। আচ্ছা, আমরা এই তথ্যগুলো ওখানে নিয়ে যাই, যেগুলো দেখে দেখে এই যে উপরে লিখে রাখলাম, এটা দেখে আমরা চলতি হিসাব প্রস্তুত করবো। অঙ্কিতাদের চলতি হিসাবে ছক অঙ্কন করলাম, নাম লিখলাম মিনা আর কণা। এবার টাকা লিখবো। এখানে একটি বিষয় বলি, এই অঙ্কে কিন্তু মূলধন ছিল, ওই যে 2 লাখ 1.5 লাখ কত কত ছিল, অতিরিক্ত মূলধন ছিল, সেগুলো এখানে আসবে না, আর বাকিগুলি আসবে। তাহলে প্রথমে চলতি হিসাবের উদ্বৃত্ত মিনাস ছিল 20,000, কণাস ছিল 10,000, মাঝখানে রুনারটা আসবে না, মিনা আর কণা যেহেতু বলেছে তাই এখানে লিখবো। কিন্তু একটা কথা আছে, মিনার ক্রেডিট উদ্বৃত্ত আবার কণারও ক্রেডিট উদ্বৃত্ত, দুইটা ডান দিকে বলবে।
ব্যালেন্স বিডি বলে দুইজনের ডান দিকে বসবে, দুইটাই। কেন ডান দিকে বসবে? দুইটাই ক্রেডিট। এই যে মিনারও ক্রেডিট, আবার কনারও ক্রেডিট, কিন্তু রুনার আবার ডেবিট ছিল। তা রুনার যদি বলতো তাহলে ডেবিট দিকে লিখতাম। পূর্বে ক্লাসে আমি আলোচনা করেছিলাম ডেবিট থাকলে কি হবে। তো যাই হোক, দুইটা ক্রেডিট ছিল, ক্রেডিট দিকে লিখলাম। সাথে আর কি কি, এর সাথে আর বলবে আমরা অংশীদারদের মূলধন হিসাবে কি লিখতাম মনে আছে? মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, উত্তোলন, উত্তোলনের সুদ লিখতাম না? সবগুলি এখানে আসবে। যেমন উত্তোলন এখানে আসবে, উত্তোলন। উত্তোলন কত কত ভালো করে লক্ষ্য করি। এই যে এখানে বলা আছে মিনা, রুনা, কণা। মিনার উত্তোলন ছিল 10,000, কণার উত্তোলন ছিল 6,000। 10,000 আর 6,000 এই প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, খুঁজে খুঁজে লিখতে হবে, কিন্তু মিনার আর কণারটা খুঁজে খুঁজে লিখতে হবে, মাঝখানে রুনাটা লেখা যাবে না, হিসেব নিকেশ করে লিখতে হবে। এরপরে লিখবো আমরা মূলধনের সুদ। মূলধনের সুদ ওই লাভ লোকসান আবন্টন হিসেবে লিখেছি না। মিনার হচ্ছে আমরা পেয়েছিলাম সম্ভবত 20,000, আর কণার পেয়েছিলাম 10,000। ওই লাভ লোকসান আবন্টন হিসেবে বের করেছিলাম, ওটা দেখে লিখলাম। এরপরে এই উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ ক নাম্বার দেখে নিয়ে আসবো আমরা। ক নাম্বারে পেয়েছিলাম এটির উপরে হাফ বছরের 500, এটির উপরে হাফ বছরের 300% কেটে হাফ বছরের সুদ হবে। অর্থাৎ এইখানে আমরা মূলধনের সুদ লিখেছি, কিন্তু মূলধন এখানে লেখা যাবে না, চলতি হিসাবে মূলধন লেখা যাবে না, মূলধনের সুদ লিখতে হবে। আর কিছু বাকি আছে, বেতন আছে, কিন্তু বেতন হচ্ছে রুনা বেতন পাবে। এই যে রুনা মাসে বেতন পাবে, তো রুনার হিসাব তো করতেছি না আমরা, তাই বেতন এখানে আসবে না, রুনার বেতন করতেছি না সেই জন্য। এবার বন্টনযোগ্য মুনাফা লিখবো। বন্টনযোগ্য মুনাফা হচ্ছে এই প্রশ্ন দেয়া আছে, প্রশ্ন দেয়া আছে ওইগুলি লিখলাম। প্রশ্ন দেয়া আছে, প্রশ্ন দেখে দেখে লিখলাম গ নাম্বারে। এবার আমরা যোগ বিয়োগ করবো। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এগুলো সব যোগ করে লিখবো। ঠিক আছে, এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো, তারপর এই টাকাটা এখানে আনবো, এই টাকাটা এখানে আনবো, দুইটা নিয়ে আসলাম, দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব, দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। দেওয়ার পরে এবার যোগ বিয়োগ করবো, অর্থাৎ এটা যোগ করে এইদিকে নিয়ে আসলাম। এগুলো তো আমরা পারি জের করতে। এবার এখান থেকে ব্যালেন্স আমরা লিখবো, ব্যালেন্স সিবি লেখার পরে এই টাকা থেকে এই দুইটা বিয়োগ করে ফাঁকা স্থানটা পূরণ করবো। এটা থেকে এই দুইটা বিয়োগ করে এই টাকাটা হবে, আবার এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা হচ্ছে, এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা হচ্ছে। আবার বলছি লক্ষ্য করি, এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা হচ্ছে, আবার এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা হচ্ছে। এখন এই ব্যালেন্স সিডিটা হয়েছে ডিসেম্বর 31 তারিখ, এটা আবার ওদিকে চলে যাবে। পরের বছরে ব্যালেন্স বিডি বলে এই দুইটা টাকা, এই শেষেরটা শেষের ঘরে লিখবো, অথবা প্রথমটা প্রথম ঘরে আর শেষেরটা শেষের ঘরে লিখবো। এই যে দুইটা বের হয়েছে, এই দুইটা কিন্তু এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি, সরি চলতি হিসাব প্রস্তুত করতে পারি। অর্থাৎ চলতি হিসাব করার সময় একটি বিষয় খেয়াল রাখবো, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বন্টনযোগ্য মুনাফা সবকিছুই আসবে, কিন্তু খালি মূলধনটা আসবে না। এখানে মূলধন আর অতিরিক্ত মূলধন বাদে বাকিগুলি আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা